বিবেক দিয়ে লিখছি বিবেক ইনশাআল্লাহ। যদি বিবেক দিয়ে কেমনে লেখে মানে বন্দুকের গুলি মিস যাবে, আমার A+ মিস যাবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এইচএসসি অনেক জল্পনা কল্পনার পর হয়ে গেল এইচএসসি। অলরেডি পরীক্ষা একটা হয়ে গেছে, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার হয়তো সামনে হবে, হয়তো বা কি হবেই তো। সো অনেক আন্দোলন হয়েছিল, ছেলেমেয়েরা চাইছিল যে এবার এক্সামটা একটু পিছিয়ে দেওয়া হোক, 1-2 মাস পিছিয়ে দেওয়া হোক, কারণ করোনার প্রকোপ বেড়ে গেছে, আন্দোলন কাজে দেয় না, এই পরীক্ষা পিছিয়ে না, এই পরীক্ষা টাইম মতোই হয়ে যাচ্ছে। 26 তারিখ হয়েছে ফার্স্ট পেপার। আমি পার্সোনালি কখনোই কোনো পরীক্ষা পেছানোর পক্ষে না। এটা রিজনটা হচ্ছে আমি নিজের রিয়েল লাইফ ভিকটিম। আমার স্টোরি শেয়ার করি তাহলেই বুঝবেন। সেটা হচ্ছে আমরা তখন ফার্স্ট ইয়ারে পড়ি, আমাদের ভার্সিটিতে তখন কোনো হল ছিল না, এখনো নাই, জাস্ট একটা মেয়েদের হল হয়েছে পরে। তখন হল আন্দোলন হচ্ছিল অ্যান্ড আমাদের তখন ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে। সো হল আন্দোলন হচ্ছে, আমরা ব্যাচের সবাই মিলে গিয়ে হল আন্দোলনে যোগ দেই অ্যান্ড আমরা ডিসাইড করি যে আমরা আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা আমরা দিব না, মানে পরে দিব, ঈদের পর পরীক্ষা দিব। ওকে, অ্যান্ড আমরা পরীক্ষাটা দেই নাই অ্যান্ড আমাদের নিজেদের, মানে আমরা চাইলে আমরা পরীক্ষা দিতে পারতাম। সো আমাদের নিজেদের গাফিলতির জন্য আমরা প্রায় 1.5 মাস পিছিয়ে যাই। টাইম জাম্প টু 2020 মার্চ মাস। আমাদের ব্যাচের ফাইনাল ইয়ারের ফাইনাল সেমিস্টার হওয়ার কথা মার্চের 15 বা 20 তারিখের দিকে, হয়তো বা, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। ভাগ্যের কি লীলা খেলা দেখেন, আমাদের ফাইনাল ইয়ারের ফাইনাল সেমিস্টার হওয়ার ঠিক 1 সপ্তাহ আগে পুরা দেশে করোনা ছড়ায় যায়। আমাদের ফাইনাল এক্সামটা আমরা দিতে পারিনি, যেটা কিনা অনেক পরে করোনা শেষ হওয়ার অনেক পরে দিতে হয়েছে। এইটার জন্য আমরা প্রায় 1.5 থেকে 2 বছর পিছিয়ে যাই ভাই। 1.5 থেকে 2 বছর পেছানো, ইটস নট এ জোক। হ্যাঁ ঠিক আছে, আমার কথা ডিফারেন্ট। আমার তখন অলরেডি, আমি তখন এস্টাবলিশড, আমার ইউটিউব দাঁড়ায় গেছে, আমার ফেসবুক দাঁড়ায় গেছে। বাট আমার কথা বাদ দেন, আমার ব্যাচের প্রত্যেকেই প্রায় 1.5 থেকে 2 বছর তাদের লাইফে পিছিয়ে গেছে। জাস্ট বিকজ ওই যে আমরা এক্সামটা 1.5 মাস পরে দিচ্ছিলাম, ওই এক্সামটা যদি তখন দিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের ফাইনাল ইয়ার ফাইনাল সেমিস্টারটা তখন হয়ে যায়। সো এই জন্যই আর কি আমি বলি যে আসলে কখনোই কোনো এক্সাম পেছানো উচিত না, যখন যেটা হওয়ার হয়ে যাওয়া উচিত, এক্সাম যেমনই হোক দিয়ে দেওয়া উচিত। কারণ কখন এই 1-2 মাস পেছানোর জন্য লাইফে যে কত কিছু মিস হইতে পারে পরবর্তীতে, যেটা কিনা মানে জাস্ট চিন্তার বাইরে। এভরি ইয়ার যখন এইচএসসি এক্সামটা আসে, তখন আমার মানে ফ্ল্যাশব্যাকে আমি আমার এইচএসসি ফেরত যাই। কারণ এই টাইমটা আই থিঙ্ক স্টুডেন্ট লাইফের সবচেয়ে ক্রুশাল টাইম। এই টাইমটা ধরেন এইচএসসি, তারপরে অ্যাডমিশন টেস্ট, ম্যান সেই টাইম, এটা অন্য একটা টাইম লাইন মনে হয় আমার, স্টিল মনে হইলে যে ওই টাইম পিরিয়ডটাই একটু কেমন যেন। এক্সামের যে প্রেশার, আই থিঙ্ক এটা কখনোই আর শেষ হওয়ার নয় এইচএসসির পরে। কারণ এইচএসসিতেও তাও ধরেন হাফ ইয়ারলি 1 ইয়ার পর এরকম এক্সাম দেওয়া লাগছে, খুব রেগুলার না। আমি সরকারি কলেজের কথা বলছি, বেসরকারি কলেজের কথা আলাদা অন্যরকম হতে পারে। আর সরকারি কলেজে অ্যাটলিস্ট 6 মান্থস পর এক্সাম হইলি, আমি জানি না স্টিল এখন কি নিয়ম আমি জানি না, এখন এরকম সরকারি কলেজগুলো এরকমই হওয়ার কথা। ছোটবেলায় আমি যেটা শুনছি যে বড় হও তখন আর ভার্সিটি যখন উঠবা তখন আর কোনো পড়া নাই, কিছু নাই, কোনো এক্সাম নাই, জাস্ট মাস্তি আর মাস্তি, চারপাশে মেয়ে দিয়ে ভরা। এটা শুনে বড় হয়েছি আর কি। বাট ফাইনালি যেটা রিয়েলাইজ করলাম যে ভাই এইচএসসির চাইতেও ভার্সিটিতে আরো বেশি পারা। এইচএসসিতে তাও দেখা যাচ্ছে 6 মাস পর এক্সাম দেওয়া লাগছে, ভার্সিটিতে উঠে এভরি মান্থে এক্সাম, এভরি ফ্রিকিং মান্থ। এই কুইজ, মানে এক ইউনিভার্সিটি এক নাম, কেউ কুইজ বলে, কেউ ছোট টেস্ট বলে, একে কুইজ, তারপর মিড টার্ম, তারপর আবার প্রেজেন্টেশন। ভাই দেখা যাচ্ছে এভরি মান্থেই কোনো না কোনো কোর্সের কোনো না কোনো এক্সাম থাকতোই। তারপর মিড টার্ম দাও, এই দাও, আবার সেমিস্টার ফাইনাল দাও, আবার সেমিস্টার ফাইনালে খারাপ করে থাকলে আবার ইমপ্রুভমেন্ট দাও। আমি মোটামুটি আমার রেগুলার আমি ইমপ্রুভমেন্টের উপরে ছিলাম। সো এক্সামের প্যারা আসলে কখনোই শেষ হওয়ার নয়। তারপর ভার্সিটি শেষ হওয়ার পর আবার চাকরি বাকরির জন্য এক্সাম। ভাই আর কত আচ্ছা, চাকরি বাকরি বা স্কুল লাইফ নিয়ে আমার বেশ কিছু ফিলসফি ইন রিসেন্ট টাইমস আমার মাথায় আসছে। আমার কাছে মনে হয় যে একটা ইটস জাস্ট স্ক্যাম। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হিউজ টাইম, হিউম্যান লাইফের একটা বিশাল টাইমের লস বলে আমার ধারণা। আচ্ছা, এটা নিয়ে অন্য কোনো দিন আলোচনা করার চেষ্টা করবো। যাই হোক, এইচএসসি, ও মাই গড, অনেক ভিডিওস আমার সামনে আসছে, ভালো এগুলোতে একটু রিয়াক্ট করবো যে ছেলেপেলেরা এক্সাম দেওয়ার পর তাদের কার কি মত, কে কি বলছে। এইচএসসির ফুল ফর্ম কি? হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। আসলে এটা কোনো প্রশ্ন? মানে আমি প্রশ্নটা হাতে পেয়ে মানে আই ওয়াজ লাইক, মানে ও মাই গড, মানে কি বলবো। তাও বিবেক দিয়ে লিখছি ইনশাআল্লাহ। যদি বিবেক দিয়ে কেমনে লেখে, মানে বন্দুকের গুলি মিস যাবে, আমার A+ মিস যাবে না ইনশাআল্লাহ। সো বন্দুকের গুলি মিস যাবে কিন্তু A+ মিস যাবে না। আই উইশ যে আমার এক্সামের ক্ষেত্রে আমি অলওয়েজ এরকম কনফিডেন্ট থাকতাম। ভাই আমার দেখা গেছে আমার এক্সাম যদি ভালো হয় তারপর আমি এতটা কনফিডেন্ট কখনো হইতে পারি না। আমার অলওয়েজ ভয় লাগতো যে রোল নাম্বার ঠিক মতো দিচ্ছি তো, রেজিস্ট্রেশন নাম্বার ঠিক মতো দিচ্ছি তো, সবকিছু লিখছি তো, রেজাল্ট ভালো আসবে তো। কনফিডেন্ট থাকাটা অনেক দিক থেকে ভালো। আপনার এমসিকিউ গুলো আমার একটু খারাপ হয়েছে, তবে সৃজনশীল গুলো অনেক ভালো হয়েছে, মোটামুটি ভালোই ছিল। আমার একটা স্ট্যান্ডার্ড মানে সবকিছু প্রশ্ন মনে হয় না A+ পাস করবে, এটা ভালো রেজাল্ট হবে। মানে আগে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমরা তো মনে করেন ভয় পাইছিলাম যে প্রশ্ন অনেক হার্ড করবে, বাট ওরকম হার্ড করে নাই। আলহামদুলিল্লাহ, তার মানে প্রশ্ন সহজ হয়েছে, অনেক ভালো ছিল, সহজ কথায় বলতে গেলে। আলহামদুলিল্লাহ এক্সাম অনেক ভালো হয়েছে। আগের বারের তুলনায় হয়তো এবার একটু প্রশ্নটা অনেক সহজ হয়েছে। ভুলে 8টা চিঠি দিয়ে আসছি, এমন অবস্থা 8 নম্বরে কখন দিয়ে আসছি।
8টা সিরিয়াল দিয়ে অনেক ইজি ছিল আলহামদুলিল্লাহ, আশা করি সামনে এই ভয়টা আমি সবসময় পাইতাম। সেটা হচ্ছে আমার ওই যে এসএসসি এইচএসসির সময়ও বা হচ্ছে স্টিল যে হচ্ছে আমি কোয়েশ্চেন কি বেশি আনসার করে দিয়ে আসতেছি নাকি, বাট আমার ফরচুনেটলি কখনো এটা হয় নাই যে 7টা জায়গায় 8টা বা বেশি কখনো দেই নাই। বেস্ট অফ লাক। যা পরে আসলাম সব কমান পড়ছে, কোশ্চেন আলহামদুলিল্লাহ সহজ আছে আমার ক্যামেরা লাভ ইট। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ভাই এমসিকিউ তে ফেল ভাই। কেন তাই পাইছি কমন। এমসিকিউ সহজ আছে যারা পড়ছে ভাই, আর কথা বললো না। এমসিকিউ অনেক হার্ড হইছে ভাই, তেমন কঠিন ছিল না, ছিল আচ্ছা আমি একটু কনফিউজড, কেউ বলতেছে সহজ, কেউ বলতেছে কঠিন। লেখার মতো ছিল, প্রশ্ন সহজ ছিল। এমসিকিউটা একটু হার্ড ছিল, বাকি সব ইজি। সহজ হয়েছে তুলনামূলক। এমসিকিউ হার্ড ছিল। এমসিকিউ সহজ আছে যারা পড়ছে। ভালো কথা বলছে যে যারা পড়ছে তাদের জন্য সহজ, যারা পড়ে না তাদের জন্য কঠিন। বাট তারপর যেটা বুঝলাম যে অনেকে এমসিকিউ বলছে এমসিকিউ হার্ড হয়েছে। তো আরো কয়েকটা ভিডিওস একটু দেখা যাক, এবং বেশ কয়েকটা স্যাড ঘটনা ঘটছে এবার এইচএসসিতে। অবশ্য স্যাড ঘটনা এভরি এইচএসসিতেই ঘটে। দুইটা অপশনই সঠিক মনে হয়, যেটা আন্দাজ করে দিছে এটাই বলেছে। আন্দাজ করার গেছে না, এমসিকিউ তুলনামূলক খুবই সহজ আছে, বাট সিকিউতে যে আমাদের কাছে একটু মনে হচ্ছে যে এটা একটু বেশি ক্রিটিক্যাল। একটু আগে না অনেকেই বললো যে সিকিউ সৃজনশীল সহজ, এখন ও বলতেছে কঠিন। যা বুঝলাম এটা পুরোটাই হচ্ছে সাবজেক্টিভ ব্যাপার দেখা গেছে। আর হচ্ছে ম্যাক্সিমাম সিনারিও স্পেশালি সায়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে তারা হচ্ছে বাংলা খুব একটা পড়েই না। আমি হাত থেকে না কয়েকদিন বাংলা পড়ছিলাম আমার এইচএসসির আগে, ওইটার উপর বেস করে এক্সাম দিছি। ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে বাংলাতে খুব একটা টাইম দেয় না, বাট যারা ধরেন টাইম দিতে পড়াশোনা করছে তাদের জন্য তো অফকোর্স সহজ লাগছে। সিকিউ অনেক সহজ হয়েছে, কিন্তু এমসিকিউটা একটু কঠিন হয়েছে স্যার। ওই যে আরেকজন পাওয়া গেল যে কোয়েশ্চেন 7টা জায়গায় 8টা লিখছে। ভালো হয়েছে, প্রশ্ন অনেক সহজ, 7টার জায়গায় 8টা লিখে দিয়ে এসেছে। আচ্ছা এবার এইচএসসি মোট পরীক্ষার্থী হচ্ছে প্রায় 12 লাখ, 12.5 লাখ, 1.2 মিলিয়ন। ওকে, আরেকটা যেটা হৃদয় বিদারক ঘটনা ঘটছে যে দিস গার্ল, আচ্ছা এটা ঘটনাটা হচ্ছে যে ওর মা অসুস্থ হয়ে যায়, স্ট্রোক করে সকালবেলায় অথবা আগের দিন রাতে। তারপর হচ্ছে ওর মাকে নিয়ে হসপিটালে যায়, এবং এই জন্য হচ্ছে তার এক্সাম মানে হলে আসতে একটু লেট হয়ে যায়। সো এটার জন্য তাকে আর হলে ঢুকতে দেয় না। এটা মোটামুটি ভাইরাল হয়ে গেছিল, অনেক হিউজ ভাইরাল হয়েছে। অ্যান্ড ইভেন এটা সরকারের পক্ষ থেকে অলরেডি পোস্ট চলে আসছে বা জানানো হয়েছে যে মেয়েটাকে পরীক্ষা দিতে দেওয়া হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ভেরিফাইড পেজ থেকে এটা অলরেডি এটা নিয়ে পোস্ট দেওয়া হয়েছে। বিষয়টি বিবেচনা করা হচ্ছে জানিয়ে তাকে উদ্বিগ্ন না তাকে নিয়ে ছুটে যেতে হয় হাসপাতালে। অসুস্থ মাকে সেখানে রেখে পরীক্ষার হলে পৌঁছাতে দেরি হয়ে যায় প্রায় 1.5 ঘন্টা। তবে ওই পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। মায়ের অসুস্থতার কথা বলে কাকুতি মিনতি করলেও মন গলেনি কেন্দ্র। এটা ফেসবুকে আসতে দেখে তুমি এটা পরীক্ষাটা দিতে পারছে। ফেসবুকে না আসলে বা এত শেয়ার না হলে তো এক্সামটা বাচ্চাটি ফাইনালি দিতে পারতো না। ও সেকেন্ড পরীক্ষা কি আজকে? দুইজন শিক্ষার্থী রয়েছে উত্তরা হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, তারা এখন পর্যন্ত কেন্দ্রে। আমার সমস্যা ছিল যে আমার রোল ছিল 1091, রেজিস্ট্রেশন চেক করতে আসি যে ওখানে যাই দেখি আমার রেজিস্ট্রেশন 2091 চলে গেছে। আচ্ছা ভুলে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার 1091 না হয়ে 2091 হয়ে গেছিল। তো এটার কারণে ওদের অ্যাডমিট কার্ড আসে নাই, যার ফলে ওরা এক্সাম দিতে পারে নাই। এবং ওটা ওদের ভাষ্য মতে হচ্ছে এটা ওদের টিচাররা হচ্ছে গাফিলতি করছে, ব্যাপারটা ওদেরকে ঠিকঠাক মতো জানায় নাই বা এটা নিয়ে কোনো ব্যবস্থা নেয় নাই ইমার্জেন্সি, যার ফলে ওরা এক্সাম দিতে পারে না। এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে আগামীর স্বপ্ন বোনার কথা ছিল এই শিক্ষার্থীদের, কিন্তু এই অভিভাবকরা কলেজ অধ্যক্ষের কক্ষে হট্টগোল শুরু করেন। আমরা যখন ছিলাম তখন আমাদের বলতেছে যে আসবে 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 আসবে, তো আমরা ওয়েটিং এ ছিলাম, আমাদের গার্ডিয়ানও ছিল এখানে। আচ্ছা ওরা হচ্ছে 17 জন স্টুডেন্ট, তো ওদের হচ্ছে অ্যাডমিট কার্ড আসে নাই, এবং এটা হচ্ছে ওদের প্রিন্সিপাল বা ওদের মানে টিচারদের গাফিলতির কারণে, এবং জাস্ট আশ্বাস দিচ্ছে যে আসবে, বাট ফাইনালি এরা আসে নাই। প্রাইভেট কলেজ একটু দেরি হবো, 21 তারিখে আসতে বলছে, 21 তারিখে আসছে, 22 তারিখে আসতে বলছে। ফোনটি বন্ধ পাওয়া যায়, ফোন দিলে অলওয়েজ সবাই বন্ধই পাওয়া যায়। আচ্ছা আরেকটা ছেলে এক্সাম দিতে এখানে ট্রাফিকের জন্য আমার পুরো 1 ঘন্টা শেষ হয়ে গেছে। এখন কি যোগাযোগ করেছেন, কি বলছে বা আপনাকে পরীক্ষা দিতে দিবে কিনা? বলতেছে যে আমার উপস্থিত নাকি ওনারা ক্যান্সেল করে দিয়েছে, আমি নাকি অ্যাবসেন্ট। আচ্ছা ওর হচ্ছে আর ও বাজারে হচ্ছে ট্রাফিকে পড়ে গেছিল, হচ্ছে কুমিল্লার, রাইট? ট্রাফিকের কারণে 1 ঘন্টা লেটে গেছে জন্য আর এক্সাম দিতে পারে নাই। সো এরকম বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটছে। উত্তরা হাই স্কুল এন্ড কলেজের 2টা শিক্ষার্থী হচ্ছে এক্সাম দিতে পারে নাই, টিচারদের ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়, কি যে অবস্থা। সো এই ছিল হচ্ছে এইচএসসির সিচুয়েশন। অ্যান্ড আমার এভরি ফ্লিপেড ইয়ার নস্টালজিক হয়ে যায় আমার এভরি ইয়ারে আমার প্ল্যান থাকে এইচএসসির টাইমে। এর আগে পসিবলি এইচএসসির টাইমে কোনো ভিডিও দেওয়া হয় নাই, বাট এবারে দেওয়া হচ্ছে। এইচএসসি আসাতে আমার একটা আইডিয়া মাথায় আসলো। আমি অফকোর্স অনেক মানে সাহিত্য পড়তে পছন্দ করি নিজে। সো আমার টাইমে যখন এইচএসসি টাইমে তখন যে সমস্ত ধরেন গল্প বা হচ্ছে উপন্যাস, এখন কোনটা আছে জানি না, আমাদের টাইমে চাই যে আমি নতুন একটা সাহিত্য পাঠ কিনে আনলাম 11শ-12শ শ্রেণীর। অ্যান্ড আমি একটু দেখলাম যে হচ্ছে আমার টাইমে
গল্প যেগুলো ছিল বা প্রবন্ধ যেগুলো ছিল এখন এগুলো অনেকটাই চেঞ্জ হয়েছে। যেমন হচ্ছে আমাদের টাইমে বিলাসী ছিল, অর্ধাঙ্গী ছিল, তারপর একটি তুলসী গাছের কাহিনীও মনে হয় ছিল। রেইনকোটটা ছিল না, রেইনকোটটা পরে অ্যাড করা হয়েছে। আমার প্ল্যান হচ্ছে যে এই প্রত্যেকটা গল্প বা প্রত্যেকটা প্রবন্ধ আমি পড়বো এক এক করে, অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও করার ট্রাই করবো। জাস্ট আমি আমার রিভিউ বলতে পারেন, অপিনিয়ন বলতে পারেন, ডিসকাশন বলতে পারেন, ওইটা নিয়ে জাস্ট কথা বলবো। সো এটা আমার নিজের পার্সোনাল আমার মানে ইচ্ছা বলতে পারেন। সো এটাতে যদি কেউ কোনো শিক্ষার্থীরা উপকৃত হয় সেটাও হইলো, আর হচ্ছে আমার নিজেরও একটা স্যাটিসফ্যাকশন আর কি। শুধু এইচএসসির না, আমার প্ল্যান আছে ধরেন এসএসসির ক্ষেত্রেও 9-10 বা এর আগেও গল্প প্রবন্ধগুলো পরে ওগুলো নিয়ে জাস্ট ডিসকাসমূলক ভিডিও তৈরি করা। যাই হোক, এই ছিল হচ্ছে এইচএসসির ওভারঅল অবস্থা। সো আপনারা একটু জানাবেন যে এইচএসসির এখন পাঠ্য কোনটা, মানে উপন্যাস কোনটা, ওইটা আমার পড়ার প্ল্যান আছে। যাই হোক, গুড বাই।